লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.আ.ম শরীফিন সিদ্দিক এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। কিছুক্ষণ আগে আমরা দেখছি যে প্রায় সমস্ত টেলিভিশনগুলোই তাদের ব্রেকিং চালাচ্ছে যে রুমাতে যেই সোনালী ব্যাংকের কর্মকর্তা ম্যানেজার অপহৃত হয়েছিলেন, র্যাবের মধ্যস্থতায় তাকে উদ্ধার করা হয়েছে। নিঃসন্দেহে একটি ভালো সংবাদ। অধ্যাপক আরিফিন সিদ্দিক, আপনি যদি শুরু করতেন। এটি তো একটি ঘটনার ছিল, একটি অংশ ছিল। তাকে উদ্ধারের মধ্য দিয়ে কি পুরো ব্যাপারটা সমাধান হয়ে যাচ্ছে, নাহলে নাকি কুকি চীনের সঙ্গে যে শান্তি আলোচনা চলমান ছিল তার মধ্যে হঠাৎ করে কেন তারা এই ব্যাংক ডাকাতির মতো ঘটনাগুলো বা লুটপাটের মতো ঘটনাগুলো ঘটাতে চাইলো? নিশ্চয়ই মনোযোগ আকর্ষণের জন্য, বা এর আসলে সুদূর প্রসারী ফলাফল কোন দিকে যাচ্ছে, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। একটু আগে আমরা খবর পেলাম যে আমাদের ব্যাংক কর্মকর্তা যাকে অপহরণ করা হয়েছিল ওনাকে উদ্ধার করা হয়েছে। উনি সুস্থভাবে ফিরে এসেছেন। এটি আমাদের জন্য স্বস্তির বিষয়, তার পরিবারের কাছে স্বস্তির বিষয়। কিন্তু একই সাথে আপনি যে প্রশ্নটি করলেন যে এই উদ্ধারের সাথে সাথে কি সব সমস্যার সমাধান হয়ে গেল, না নিশ্চয়ই উদ্ধার করা হলো, এটি একটি পর্যায়। কিন্তু তার আগে আমি র্যাব কর্মকর্তার একটি সংবাদ সম্মেলনে আপনার ছবি দেখছিলাম টেলিভিশনে। তো সেখানে তিনি বলছিলেন যে তাদের গোয়েন্দা কর্মকাণ্ডের মাধ্যমে তারা আগেই জানতে পেরেছিলেন, জেনেছিলেন যে তাদের আর্থিক সংকট যাচ্ছে এবং আর্থিক সংকটের কারণেই হয়তো এই ধরনের কিছু ব্যাংক ডাকাতি, লুটপাট এদিকে তারা এগিয়ে আসছে, যেটা তার ধারণা যে সেই ধরনের একটা আপনার কারণে এটা হয়ে থাকতে পারে। কিন্তু এই যে ব্যাংক কর্মকর্তাকে ছিনতাই করে নিয়ে যাওয়ার পরে আবার দুটো ব্যাংক ডাকাতি হলো, এটা আমাদের জন্য একটু মানে বোঝার জন্য একটু সমস্যা। এই কারণে যে একটা ঘটনা ঘটার পরে সেখানে তো নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল দেয়া, সেগুলো তো অনেক বেশি জোরদার হওয়া উচিত ছিল। এবং ওই ব্যাংক কর্মকর্তাকে যে অপহরণ করে নিয়ে যাওয়া হলো, তাকে উদ্ধারের জন্য তো সে সময় এমন একটা কার্যক্রম শুরু হবে যে এই অপহরণকারীরা তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সেইটা হলো না, বরঞ্চ পরের দিন আবার তারা এসে ব্যাংক ডাকাতি করলো। এটা খুব দ্রুতই দেখা দরকার যে কেন এটা হলো, কোথায় আমাদের ব্যর্থতা ছিল, এগুলো দেখা। আর সাথে সাথে উদ্ধার হয়েছে, এটা ভালো কথা, কিন্তু যারা অপহরণ করেছে তারা তো অপরাধী এবং তাদের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া, তাদেরকে ধরে ফেলা, তাদের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া এটি দরকার। তাদের সাথে তো আসলে তাদের বেশ কিছু সুনির্দিষ্ট দাবি দাওয়া নিয়ে তারাও একটি তাদের ভাষায় তারা আন্দোলনে আছে। প্রায় সময় আমরা দেখি যে সন্ত্রাসী বা সশস্ত্র কার্যক্রম চালিয়ে তারা তাদের সেই দাবি দাওয়াগুলোর কথা জানান দেবার চেষ্টা করে এবং সেই বিষয়ে কিন্তু দু দফা সরকারের সঙ্গে একটি শান্তি আলোচনাও তাদের চলছিল। তার মাঝখানে এই যে ঘটনাটি তারা ঘটালো, সামনের দিনগুলোতে আসলে তারা কি করবে? তারা কি নিজেদের অস্তিত্বের জানান দিল, নাকি তারা আসলে শান্তির পথে চায় না? কোনটি আসলে তারা মেসেজ দেওয়ার চেষ্টা করলো? এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তো কোনো কিছু প্রেডিক্ট করতে পারবেন না যে কখন তারা কি করবে। শান্তি আলোচনা চালানোর মাঝে আবার যদি এই ধরনের অশান্তির কাজ করে, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সাধারণ মানুষের উপরে আপনার আক্রমণ করে, সাধারণ মানুষকে মসজিদ থেকে ধরে নিয়ে যাওয়া, এটা যে কত বড় অপরাধ সেটা তো আমরা বুঝতে পারি, উপলব্ধি করি। তো সেখানে আলোচনা যদি চলতে থাকে, আলোচনা চলুক, কিন্তু আলোচনার সাথে সাথে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরও সব রকম প্রস্তুতি থাকতে হবে যেন কোনো ধরনের এই সন্ত্রাসী ঘটনা সেই জায়গায় না ঘটে। সেটা যদি আপনার একটা মনিটরিং এর মধ্যে রাখা যায়, ক্লোজ ওয়াচের মধ্যে রাখা যায়, তাহলে আমার ধারণা সমস্যাটা হয়তো চট করে আপনার সমস্যার সমাধান হয়তো করে ফেলতে পারবেন না, কিন্তু এই সমস্যাটা যেন আরো বড় আকারে দেখা না দেয়, সাধারণ মানুষের জানমাল নিরাপত্তার উপরে হামলা না হয়। এই যে ব্যাংক ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, এগুলো তো আমাদের অর্থনীতির উপরে একটা বিরূপ প্রভাব ফেলবে, সেগুলো যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা দরকার আছে। জি, আমি এই একই বিষয় সোহরাব হাসান আপনার কাছে জানতে চাই যে এই ঘটনার মধ্য দিয়ে আসলে কুকি চীন কি বার্তা দেবার চেষ্টা করলো? ধন্যবাদ। আর প্রথমে হচ্ছে যে ব্যাংক কর্মকর্তা নিরাপদে ফিরে এসেছেন, এটি স্বস্তির খবর। কিন্তু উদ্বেগের বিষয় হলো
যে সেখানে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিরাপত্তা বাহিনী আছে। এত কিছুর পরেও কিভাবে তারা এই পরপর কয়েকটি ব্যাংক শাখায় হানা দিতে পারবে এবং একজন ব্যাংক কর্মকর্তাকে অপহরণ করে নিতে পারবে, মানে তাদের শক্তির উৎসটা কি? আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ঘটনা তখনই ঘটলো যখন আমাদের প্রতিবেশী মিয়ানমারে একটা যুদ্ধ অবস্থা চলছে। এখানে আরাকান আর্মির সাথে নিরাপত্তা বাহিনীর কয়েক মাস ধরেই যুদ্ধ, বলা যায় এক ধরনের গৃহযুদ্ধ চলছে এবং নিরাপত্তা বাহিনীর অনেক সদস্য বিজেপির সেখানে মিয়ানমার নিরাপত্তা সীমান্ত রক্ষীদের অনেকে এখানে আশ্রয় নিয়েছিলেন, অনেকে ফেরত পাঠানো হয়েছে এবং এখনো অনেকে আছে। সুতরাং এই কুকি চীনের সাথে তাদের কি সম্পর্ক, মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী অথবা নিরাপত্তা বাহিনী, সেটা খুঁজে বের করা দরকার। এর আগে পাহাড়ে যখন জনসংহতির সমিতির নেতৃত্বে আন্দোলন হয়েছিল, তার একটি কি বলে একটি ন্যায্যতা ছিল যে তারা ওই এলাকায় তাদের অধিকার, সাংস্কৃতিক অধিকার, ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলেছিল, স্বায়ত্তশাসনের দাবি জানিয়েছিল এবং সেটি দীর্ঘ লড়াই সংগ্রামের পর আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে আওয়ামী লীগ সরকারের আমাদের। সুতরাং এবারে কুকি চীন এবং এরা যে কুকি চীন এই জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে তারও কোনো প্রমাণ নেই। একটি সন্ত্রাসী গোষ্ঠী, আর তারা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে কিরকম আচরণ করে এবং সেখানে তারা এই সশস্ত্র তৎপরতা, সেখানে প্রশিক্ষণ এবং বিভিন্ন জায়গা থেকে নিয়ে প্রশিক্ষণ দিয়েছে এবং আরো কুকি চীনের সাথে তো মুসলিম মৌলবাদীদের কোনো সম্পর্ক থাকার কথা না, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন যে মৌলবাদী গোষ্ঠী তারা সেখানে প্রশিক্ষণ নিচ্ছে, তারা সেখানে থেকে অস্ত্র সহ বাইরেও চলে এসেছে, অনেকে ধরা পড়েছে, অনেকে আত্মসমর্পণ করেছে। সুতরাং এই সেখানকার যে এই সন্ত্রাসী তৎপরতা শুধু এই রুমা বা বান্দরবানের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কিন্তু আরো বাংলাদেশে বা বাংলাদেশের সীমান্তবর্তী যে দুটি দেশ মিয়ানমার, ভারতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে, বা তাদের কোনো গোষ্ঠীর সাথে এদের কি সংযোগ আছে কিনা এটি খতিয়ে দেখা প্রয়োজন এবং এক্ষেত্রে প্রয়োজনে ভারতের সাথে সহযোগিতার মাধ্যমে অর্থাৎ সৌরভ হাসান, আপনার কাছে কি মনে হয় এই যে কুকি চীনের বা কেএনএফ এর যে তৎপরতাগুলো কিছুদিন পর পর আমরা দেখি, তাতে করে সামনের দিনে পাহাড়ে আমরা যে শান্তি চাই বা স্থিতি অবস্থা চাই, সেই সমীকরণ কি আরেকটু জটিল হবে না, সমাধান হবে সামনের দিনগুলোতে? হয়তো খুব জটিল হবে না, যদি প্রথমত হচ্ছে এই ধরনের ঘটনা তখনই ঘটে যখন তাদের মানে এই যে আপনি বললেন যে শান্তি না থাকে, একটা অশান্তিকর, উদ্বেগজনক এবং নিরাপত্তাহীনতা দেখা যায়। কোনো সেখানে তো অনেকগুলো নিরাপত্তা বাহিনী আছে, সেখানে অনেকগুলো কি বলে সেনানিবাসও আছে, এত নিরাপত্তা, নিশ্চিদ্র নিরাপত্তার মধ্যে কিভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী গড়ে উঠবে? এক্ষেত্রে দেশি বিদেশি কোনো চক্রের সহযোগিতা, যোগসাজশ আছে কিনা সেটা খতিয়ে দেখা উচিত। আর আমরা তো পাহাড়ে প্রায় দেখি অভিযান চালাতে, এবং অনেক ক্ষেত্রে সাধারণ পাহাড়িদের বিরুদ্ধেও অভিযান চালানো হয়। সেক্ষেত্রে একটি চিহ্নিত গোষ্ঠীর সঙ্গে এটা ঠিক যে শান্তির জন্য আলোচনা হতে পারে, কিন্তু তাদের দাবি দেওয়া, তারা কি ওই সন্নিহিত এলাকাগুলো স্বাধীন করতে চায়? সেটা তো না। তাদের নিরাপত্তা, তাদের কি নেতা কেউ কারাগারে বন্দী আছে? বন্দী থাকলে সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তারা এরকম মাঝে মাঝে মানুষকে জিম্মি করবে এবং মুক্তিপণ আদায় করবে, এটি কিন্তু কখনোই মানে দেশের সার্বিক নিরাপত্তার জন্য হুমকিপূর্ণ। এবং যে সীমান্তটি হচ্ছে মিয়ানমারের একেবারেই সন্নিহিত, এবং এই ভয়টা তো থাকেই যে মিয়ানমার থেকে সন্ত্রাসী গোষ্ঠী সেখানে এসে তাদেরকে সহায়তা করে কিনা, আবার এখানকার সন্ত্রাসী গোষ্ঠী মিয়ানমারে আশ্রয় নেয় কিনা বা ভারতে আশ্রয় নেয় কিনা। আর পুরো বিষয়টি এটি আন্তঃসীমান্ত একটা সমস্যা
বলে মনে করি। জি, তার মানে আমরা বলতে পারি যে এই ব্যাংক ডাকাতির ঘটনার সাথে অনেকগুলো কিন্তু নতুন আরো বিষয় বা প্রশ্নের জন্ম হয়েছে, যেগুলোর দিকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী বা ওই এলাকার যে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সেগুলোকে ঘিরে অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে, যেগুলোর ব্যাপারে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী নতুন করে ভাববে বা চিন্তা করবে। আমি এই আলোচনা ঠিক এই জায়গাটি থেকে একটি বিরতি নিতে চাই, ফিরে এসে বাকি আলোচনা শুনবো। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর মর্ষ আরিফিন সিদ্দিক এবং আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। অধ্যাপক আরিফিন সিদ্দিক, এই অংশ আপনাকে দিয়ে শুরু করতে চাই। মেট্রো রেলের ভাড়া বাড়ছে জুলাই থেকে, 15% ভ্যাট আরোপ হবে, যেটা 30 জুন পর্যন্ত ছিল না, সেটি আর বাড়ানো হচ্ছে না। এই যে জনপ্রিয়, খুব অল্প কিছুদিনের মধ্যেই নগরবাসীর, রাজধানীবাসীর জন্য মেট্রো রেল বেশ জনপ্রিয় একটি, একেবারে সত্যিকার অর্থে একটি গণপরিবহন হয়ে উঠেছে। এমন সময়ে এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন? আমার মনে হয় যে মেট্রো রেল আমাদের গণপরিবহন ব্যবস্থা একটা অভিনব সংযুক্তি। সাধারণ মানুষ এই মেট্রো রেলে যাতায়াত করে নানাভাবে উপকৃত হচ্ছেন এবং আমি জানি যে অল্প সময়ের ব্যবধানে বিশাল দূরত্ব, একেবারে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলে আসা, এটা সাধারণ মানুষকে সাংঘাতিকভাবে মেট্রো রেলের সাথে সংযুক্ত করেছে। তো সেই জায়গায় আপনি যেটি বললেন যে এখন ভ্যাট যুক্ত করার কারণে হয়তো ভাড়াটা বেড়ে যাবে, এবং ভ্যাটের যে আপনার এটা ছিল, ভ্যাট যুক্ত করার জন্য একটা সময়সীমা নির্ধারণ করা ছিল জুন পর্যন্ত, তারপর থেকে ভ্যাট যুক্ত হবে জুলাই থেকে। তো সেইটি আমার মনে হয় যে যেহেতু এটা একটা সুন্দর প্রকল্প যেটা সাধারণ মানুষকে নানাভাবে উপকৃত করছে, এবং আমরা জানি যে ঢাকার রাজধানীতে সাধারণ মানুষের গণপরিবহনে কত ধরনের ভোগান্তি হয়, তো সেটা থেকে তারা মুক্ত হয়েছে। পয়সা কিছুটা বাড়লেও সাধারণ মানুষ এটা ব্যবহার করবে, কিন্তু তারপর আমার মনে হয় আরো কিছুদিন হয়তো এটাকে ভ্যাটের আওতামুক্ত করা যেতে পারতো, কারণ গণপরিবহন একটি সেবা, এবং এই সেবা কার্যক্রমকে যত বেশি জনসাধারণের কাছে অল্প পয়সায় উপস্থাপন করা যায়, সাধারণ মানুষ যেন কোনো চাপ অনুভব না করে গণপরিবহন ব্যবস্থায়। গণপরিবহন হিসেবে মেট্রো রেল এখনো কিন্তু 24 ঘন্টা তাদের সার্ভিস দিতে পারছে না। 24 ঘন্টা যখন দেবে তখন বোঝা যাবে যে এটা সত্যিকার অর্থে গণপরিবহন। তো সেটার দিকেও সরকার এগিয়ে যাচ্ছে, ক্রমান্বয়ে সময় বাড়ানো হচ্ছে। এই রমজান মাসে আমরা দেখেছি যে সেবার সময়কাল বৃদ্ধি করা হয়েছে। তো আমার মনে হয় যে এটা আরো কিছুদিন যদি ভ্যাটের আওতা বাইরে রাখা যেত, সাধারণ মানুষ উপকৃত হতো, এবং সেটাই আমাদের সাধারণ মানুষ, বিশেষ করে যারা গণপরিবহন ব্যবহার করেন, তাদের স্বার্থে যেত, এটাই মনে হচ্ছে। জি, সোহরাব হাসান, আপনার কাছে কি মনে হয়? মেট্রোর যাত্রীর সংখ্যা চাপ তো অনেক বেড়েছে আগের তুলনায়, তারাও কিন্তু মেট্রোর ট্রিপের সংখ্যাও বাড়িয়ে দিয়েছে। সবকিছু মিলে সবকিছু যখন বাড়তির দিকে, টিকিটের দামও আসলে বাড়ানোর সিদ্ধান্ত আসছে। কি বলবেন এই বিষয়ে? দাম বাড়ানোর সিদ্ধান্তের চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মেট্রো খুবই গণবান্ধব একটি যানবাহন, এবং এই গণবান্ধব, এবং আপনি যদি মেট্রোতে যে কোনো নাগরিক বা যাত্রী যে প্রচন্ড ভিড় এবং দীর্ঘ লাইন দিয়েও যারা একবারে টিকিট কাটে একবারের জন্য, তাদেরকে দীর্ঘ লাইন দিয়ে টিকিট নিতে হয়। কিন্তু এখানে একই সঙ্গে একটা বৈষম্যও দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মেট্রোর সুবিধা ঢাকা শহরে কত ভাগ লোক পাচ্ছে। খুব বেশি হলে এখানে বলা হচ্ছে যে লক্ষ্য হচ্ছে 5 লাখ, এবং এখন 3 লাখের মতো বা 3 লাখের কাছাকাছি যাত্রী পরিবহন করতে পারে প্রতিদিন। সেক্ষেত্রে এই যে বিশাল ঢাকার জনগোষ্ঠী, আপনি দেখুন, যদি 1.5 কোটি মানুষের 75 লক্ষ মানুষও যদি প্রতিদিন ঘরের বাইরে আসে, তাহলে এই 75 লাখের মধ্যে 3 লাখ যদি স্বস্তি পায়, আর বাকি 72 লাখের কথা কিন্তু আমরা ভাবলাম, অর্থাৎ সরকার ভাবলো না। মানে এটা একটি সমন্বিত প্রকল্পের অধীনে থাকা উচিত ছিল, যে পুরো ঢাকাকে কতটা এই যে গণবান্ধব যে যানবাহন বলছি তার আওতায় নিয়ে আসা যায়। আর কিন্তু সেই ব্যাপারে তো এই যে এলিভেটর এক্সপ্রেস যে চালু হলো আংশিকভাবে, এই আংশিক চালু হয় কিন্তু একটা কি বলে যাত্রীদের বিড়ম্বনাও বেড়েছে। যেখানে থেমেছে ওখানে প্রচন্ড যানজট, এবং সেখান থেকে এবং এই রোজার দিনে তো মানে
গন্তব্যে যাওয়া খুব কঠিন। সবটা মিলে আমি মনে করি যে ঢাকা শহরের জনবান্ধব যদি পরিবহনকে জনবান্ধব করতে একটা সার্বিক পরিকল্পনার অংশ হিসেবে পরিকল্পনা নিয়ে কাজটি করতে হবে। এখন ধরুন এই যে মেট্রো যেভাবে করেছে, অনেক বিশেষজ্ঞই বলেছেন যে এটি যদি পুরো ঢাকা শহরে আমরা পুনর্নির্মাণ করতে পারতাম, মানে চারদিকেই মেট্রোটা চলাচল পর্যায়ক্রমে কিন্তু সম্প্রসারণের কাজগুলো আছে বা সেটি কিন্তু সবসময় আমরা তাও দেখবেন যে সেটি হচ্ছে এই যেটুকু সম্প্রসারণ আছে, যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার ঢাকার খুব 10% মানুষকেও 10% যাত্রীদেরও কিন্তু অন্তর্ভুক্ত করতে পারবে না। আর ভাড়ার কথা বলছেন, ভাড়া সপ্তাহে বাড়ছে। ব্যতিক্রম দেখলাম যে বাস ভাড়া মানে সামান্য কমানোর প্রস্তাব দিয়েছে, জ্বালানি দাম কমে যাওয়ায় বাস ভাড়া আমিও মনে করি যে এটি আরো কিছুদিন এই শহরে মানে যে দাম আছে স্থিতিশীল রাখা যায় কিনা। জুলাই তো খুব দূরে নয়, তার মানে হচ্ছে যে 2 মাস সময়, এই 2 মাসের মধ্যেই আবার ভাড়া বাড়ানো, বরং অন্যভাবে আয় বাড়ানোর চেষ্টা সরকার করতে পারে। এনবিআর তাই প্রস্তাব দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় যে এনবিআর বিকল্প ভাবতে পারে। এই যে আমরা ট্যাক্সের আওতার বাইরে বিশাল জনগোষ্ঠী আছে যারা অবস্থাপন্ন, যারা সচ্ছল এবং যাদের আয়ও ভালো আয়, কিন্তু তাদেরকে কিন্তু ট্যাক্সের আওতায় আনতে পারছে না। আর সেটির দিকে নজর দেওয়া উচিত। অন্যান্য ক্ষেত্রে কোথায় ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে সেই ফাঁকিটা বন্ধ করা উচিত, চুরিটা বন্ধ করা উচিত। তাহলে কিন্তু গণপরিবহনের এই যে মেট্রো সার্ভিস বাড়তি আয় করার চেষ্টা করছে, তার চেয়ে অনেক বেশি আয় অন্য মাধ্যম থেকে করতে পারবে। তার মানে একেবারে সাধারণ মানুষের যে কিছুটা হলেও স্বস্তির জায়গা, যারা এই রুটটা ব্যবহার করছেন সেই জায়গাটিতে আরও কিছুদিন স্বস্তিটা যাতে বজায় থাকে সেই নিশ্চয়ই প্রস্তাবই করছেন। আমি একটু অধ্যাপক আরিফিন সিদ্দিকের কাছ থেকে এই আপনার কথা সূত্র ধরেই জানতে চাইবো যে যেটি উনিও বলছিলেন যে খুব কম অংশের মানুষই এই মেট্রো সার্ভিসটা ব্যবহার করতে পারছে, কিন্তু বাদবাকি যারা পারছে না তাদের যানবাহন বা গণপরিবহনের যে দুর্ভোগ বা ভোগান্তি প্রতিনিয়ত, সেই জায়গাটিতে আসলে কাজ চলছে কিনা, চোখে পড়ে কিনা আপনার? আমার তো যতটুকু মনে পড়ে বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে, বিশেষ করে আপনার মেট্রো রেল কর্তৃপক্ষ, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ঢাকা শহরের আরো বিভিন্ন জায়গায় এই মেট্রো রেল স্থাপনের কাজ তার পরিকল্পনায় আছে এবং তারা সেই কাজগুলো করবেন। সেটি তো একটু বেশি সময় লাগবে, কিন্তু একেবারে এই মুহূর্তে এই যে মেট্রো রেল যেটা এখন চলছে উত্তরা থেকে মতিঝিল, এটাও কিন্তু করতে বহু সময় লেগেছে। আমরা তো বহুদিন ধরে দেখলাম যে এটা কাজ করবে। আসলে মেট্রো রেলের মতো একটা প্রজেক্ট সম্পন্ন করা কঠিন। আর এই মেট্রো রেল প্রজেক্টটা তো আপনি জানেন যে ওই যে হোলি আর্টিসান যে ইয়েটা সন্ত্রাসী কর্মকাণ্ড, সেই কারণে এই মেট্রো রেল প্রজেক্টের সঙ্গে যারা প্রকৌশলী ছিলেন, জাপানি প্রকৌশলী, তারা হত্যাকাণ্ডের শিকার হলেন। এই প্রজেক্ট বহুদিন পরে থাকলো। তো এইবার হয়তো সেটা হবে না, আশা করি প্রজেক্টগুলো আরেকটু দ্রুত সম্পন্ন হবে, কিন্তু এটা পরিকল্পনায় আছে। এটা তো ঠিক, ঢাকা শহরের অল্প কিছু মানুষ আমরা মেট্রো রেলের সুবিধা হয়তো ভোগ করছি, কিন্তু সারা শহরের বহু মানুষ মেট্রো রেলের সুবিধা থেকে বঞ্চিত থাকছে। সেটা নিশ্চয়ই কাম্য নয় এবং সরকারও সেটা দ্রুত নজর দেবে, সেটা আমি আশা করি। কিন্তু যে কথাটা বলা দরকার যে মেট্রো রেলের সাথে সাথে কিন্তু আমাদের ওই যে আপনার সাবসারফেস যে গণপরিবহন, আপনার আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, সেগুলো কিন্তু একই সাথে আপনার প্রজেক্ট সম্পন্ন করা দরকার আছে। ঢাকা শহর ক্রমবর্ধমান, প্রতিদিন ঢাকা শহরের জনসংখ্যা বাড়ছে, ঢাকা শহরের আকার বাড়ছে। তো সেই জায়গায় শুধুমাত্র মেট্রো রেলের উপরে নির্ভর করে হয়তো এক সময় হবে না। তো সেই দিক থেকে আমাদের যে ভূগর্ভস্থ যোগাযোগ ব্যবস্থা, সেটাও দ্রুত সম্পন্ন করা দরকার। আর এক্সিস্টিং যে রোড সিস্টেম আছে, সেখানেও গণপরিবহনের জন্য আধুনিক বাস নিয়ে আসা, ট্রাফিক সিস্টেমটাকে আপগ্রেড করা, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। যেমন আপনার একটু আগে আপনার রিপোর্টই দেখলাম যে ঈদ যাত্রায় মানুষের কত ধরনের ভোগান্তি হচ্ছে। তো ঈদ যাত্রায় ভোগান্তি হচ্ছে কারণ রাস্তা তো আপনার রাতারাতি বাড়াতে পারবেন, রাস্তা যেটা আছে সেটাই, কিন্তু রাস্তাগুলো ঈদের আগেই রিপেয়ার করে, আপনার মেরামত করে রাস্তাগুলোকে গাড়ি চলাচলের জন্য খুব স্মুথ করে ফেলা উচিত ছিল। কিছু কিছু রাস্তা এখনো বেশ আপনার ইয়ের মধ্যে আছে, রাস্তার মধ্যে অনেক ধরনের খানাখন্দ, গর্ত আছে, রাস্তাগুলো সঠিকভাবে মেরামত করা হয় নাই।
সেই জন্য গাড়ি যখন চলছে তখন এটা স্বাভাবিকভাবে খুব স্লথ গতিতে চলে। তার মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে ব্যবস্থাপনার যে বাস্তবায়ন সেটিও কিন্তু অনেক বেশি জরুরি, কিছুটা হলেও এই ক্রমবর্ধমান নগরীর সাধারণ মানুষকে স্বস্তি দেবার জন্য। আমি আরেকটি বিরতি থেকে ঘুরে আসতে চাই, বাকি আলোচনা তারপর শুনবো। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অধ্যাপক ডক্টর আ.আ.ম আরিফিন সিদ্দিক এবং সোহরাব হাসান। সোহরাব হাসান, একটু বুয়েট প্রসঙ্গ নিয়ে আবারও কথা বলতে চাই, কারণ আজকে আমরা দেখলাম 6 জন শিক্ষার্থী তারা আলাদাভাবে সংবাদ সম্মেলন করে নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছে। বুয়েট ক্যাম্পাসে আসলে সবাই বলছে যে একটা নিরাপদ ক্যাম্পাস তারা চান, সব শিক্ষার্থীরাই, কিন্তু কিভাবে আসলে এটা নিরাপত্তা নিশ্চিত করা যাবে? ছাত্র রাজনীতি চালু করে নাকি ছাত্র রাজনীতি বন্ধ করে? কি বলবেন, সমাধান কোন দিকে? বন্ধ করা চালু করার চেয়েও জরুরি হলো যে সেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশটি নিশ্চিত করা এবং সব মতের চিন্তার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। যে 6 ছাত্র প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন, প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাদের নিরাপত্তার জন্য, সেটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি সাধারণ ছাত্রদের ব্যানারে যারা নিরাপত্তা চেয়েছে, যারা সেখানে ছাত্র রাজনীতি নিয়ে তাদের ভয়ের কথা জানিয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো যে আমরা একসঙ্গে চলতে অভ্যস্ত নই, সেটি জাতীয় রাজনীতিতে বলুন আর ছাত্র রাজনীতিতে বলুন। আমি মনে করি জাতীয় রাজনীতি ঠিক না হলে ছাত্র রাজনীতি ঠিক হবে। আজকে ধরুন কালকে বুয়েটের ছাত্র রাজনীতি করার অনুমতি দেওয়া হলো বা কার্যক্রম শুরু হলো, তাহলে যেসব ছাত্র সংগঠন সক্রিয় আছে, যারা নিষিদ্ধ বা যারা জঙ্গি গোষ্ঠীর সাথে সম্পর্ক আছে, আমি তাদের কথা বলছি, তাহলে এই বাম প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো, ছাত্রলীগ, ছাত্র দল, অন্যান্য যেসব সংগঠন আছে, যেসব অর্থাৎ আমি যদি বলি নিবন্ধিত রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠনগুলো, তারা সেখানে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে পারবে কিনা। যদি চালাতে পারে, এরকম পরিবেশ থাকে, তাহলেই কিন্তু প্রশ্ন আসে তাহলে এই ছাত্রদের কারা নেতৃত্ব করবে, কারা প্রতিনিধিত্ব করবে, প্রশাসনের কাছে কারা দেন দরবার করবেন, তখনই কিন্তু নির্বাচিত ছাত্র সংসদের প্রশ্ন আসে। যেটি আমরা তো দেখেছি এরশাদ আমল পর্যন্ত নিয়মিত ছাত্র সংসদগুলো নির্বাচন হতো, ডাকসু, চাকসু, আমার প্রকৌশল বিশ্ববিদ্যালয়। কিন্তু এরশাদের পতনের পর আমরা গণতান্ত্রিক আমলে যখন ফিরে এলাম, তখনই এই ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করে দেওয়া হয়। এটা না যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেয়েছে বলে, চায়নি বলে, কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিকভাবেই যারা যখন ক্ষমতায় থেকেছে তারা মনে করেছে যে ছাত্র রাজনীতি তাদের হয়তো যদি বিরোধী দলের সমর্থক কোনো সংগঠন নির্বাচিত হয়ে যায়, তাদের দেশ চালানো কঠিন। সোহরাব হাসান, আরেকটি প্রশ্ন একটু করতে চাই, সেটি হচ্ছে যে এই যে ছাত্র রাজনীতির যে সংকটের বিভিন্ন দিক তুলে ধরছেন, সেই সংকটের কারণেই কি এই মানে শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ হবে? এটাই তো আসলে আমাদের সবার প্রত্যাশা। সেখানে কেন এই বারবার অনিরাপত্তার কথা উঠে আসতেছে? কথা হচ্ছে অনিরাপত্তার যে ঘটনাগুলো ঘটেছে, বুয়েটের কথাই যদি ধরুন, 3 জন শিক্ষার্থী সেখানে মানে সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছে। ছাত্র দলের দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলিতে একজন ছাত্রী মারা গেছে এবং 2019 সালে আমরা তো দেখলাম যে ছাত্রলীগের একজন নেতাকর্মীর হাতে আবরার ফাহাদকে জীবন দিতে হয়েছে। এখন এই ধরনের ঘটনা যাতে না ঘটে, 1974 সালে তো আমরা দেখেছি যে মাওসিনহারে ব্রাশ ফায়ার করে 7 ছাত্রকে হত্যা করা হয়েছে। এরপরে বিএনপি আমলেও অনেক হত্যা হয়েছে, বিএনপির নেতাকর্মীদের নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে অনেকে মারা গেছেন। কিন্তু এই অবস্থা কেন হবে? মানে এটি তো সুস্থ রাজনীতির চর্চার কি বলে নমুনা নয়। সেটি কিভাবে ফিরিয়ে আনা যায়? জি, কিভাবে ফিরিয়ে আনা যায় এই জায়গাটি থেকেই, জি সোহরাব হাসান, এই জায়গাটি থেকেই আমাদের দায়িত্ব
বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব এবং ছাত্র সংগঠনগুলোর দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তিনি একসময় অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, তার কাছ থেকেই তাহলে বাকিটা শুনতে চাই যে কেন এই সহ অবস্থান বা ছাত্র সংসদের নিয়মিত যেই কার্যক্রমগুলো হবার কথা বা সব দলের ছাত্র সংগঠনগুলোর যে সহ অবস্থান, এগুলো কেন আসলে শুধু বুয়েট না, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, সব শিক্ষা প্রতিষ্ঠানকেই তো আমরা এভাবে দেখতে চাই, এভাবে নিরাপত্তা দিতে চাই, কিন্তু সেটি এখনো মানে সম্ভব হয় না কেন? এটা দীর্ঘ আলোচনার বিষয়। এখন সংক্ষেপে হয়তো খুব বেশি বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না। এটা বোঝা যায় যে এটা আপনার আমাদের রাজনীতির মাঝে ধরনের সমস্যা আমরা দেখেছি সেই সামরিক আমল, স্বৈরাচারী আমল থেকে। আপনি ছাত্র সমাজের ছাত্রদের মধ্যে থেকে কিছু ছাত্রকে পৃথক করা হয়েছে, তাদেরকে সরকারি আশ্রয় প্রশ্রয় তাদেরকে দিয়ে ছাত্র সংগঠন গড়ে তোলা হয়েছিল। নানা ধরনের আছে, এগুলো এখন হয়তো অল্প সময় বলা যাবে না। কিন্তু এই মুহূর্তে কি করবে, এই মুহূর্তে যেটা করণীয় আমার মনে হয় যে উচ্চতর আদালত বলেছে, কারণ আবরারের হত্যাকাণ্ডের পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দাবির মুখে রাজনীতি নিষিদ্ধ করেছিল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। সেটি সম্প্রতিকালে উচ্চতর আদালত থেকে স্থগিত করে দেওয়া হয়েছে। তার মানে এখন রাজনীতি করার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু সেই রাজনীতি করার ক্ষেত্রে বাধা নেই এটাই উচ্চতর আদালতের আপনার নির্দেশ। কিন্তু রাজনীতিটা কিভাবে হবে সেটা কারা ঠিক করবে, সেটা কিন্তু ঠিক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন সাধারণ শিক্ষার্থী তাদের সাথে বসে আলোচনা করে, এমনকি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, তাদের সঙ্গেও তারা বসতে পারেন, বসবেন, কিন্তু একটা গাইডলাইন থাকবে। ছাত্র রাজনীতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস টু ক্যাম্পাস ভেরি করতে পারে। আপনি বিভিন্ন উন্নত বিশ্বে আমরা দেখি ছাত্র বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠন আছে, ছাত্রদের নিজস্ব নির্বাচিত প্রতিনিধিরা আসে, ছাত্রদের বিষয়গুলো দেখাশোনা করে, এমনকি তারা বিশ্ববিদ্যালয় থেকে অতিরিক্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে যেহেতু তারা একটা ছাত্রদের পক্ষ থেকে দায়িত্ব পালন করছে। তো এই ধরনের কিছু গাইডলাইন যদি দেয়া যায়, আমার ধারণা আমরা যে শঙ্কা করছি সেটা দ্রুতই আমরা সমাধান করতে পারবো। কারণ ছাত্র রাজনীতি বলতে যেটা আমরা বুঝি বৃহত্তর পরিধিতে, সেই ছাত্র রাজনীতি তো আপনার একটা ক্যাম্পাসে সব রকম ছাত্র রাজনীতি থাকবে না, সেখানে থাকবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্বার্থে। তো সেটা যদি করতে পারি আমার মনে হয় সংঘাতগুলো কিছুটা কমানো যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের পর্যবেক্ষণ তুলে ধরবার জন্য, ধন্যবাদ যুক্ত হবার জন্য। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। টিভিসির সঙ্গেই থাকুন।